হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি বিশেষ কয়েকটি প্যাটার্ন আলোচনা করার জন্য তোমাদের সাথে এই আলোচনা ভিডিওয় কয়েকটি স্টক বেছে নিয়েছি যেগুলো এই প্যাটার্নগুলোকে স্যাটিসফাই করছে। এই প্যাটার্নগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য, আলোচনা করার জন্য আমার এই স্টক বেছে নেওয়া। কোনোভাবেই কিন্তু এখানে আমি কোনো রেকমেন্ডেশন বা সাজেশন করছি না। এর সাথে সাথে বর্তমানে মার্কেটের কী পরিস্থিতি, এরকম একটি ইভেন্টফুল মাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে প্রতি মুহূর্তেই আমরা নতুন নতুন ইভেন্ট দেখতে পাচ্ছি। এবং আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তোমাদের কাছে শেয়ার করার জন্য, তখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেট বা গ্লোবাল মার্কেট যথেষ্ট পজিটিভ মোমেন্টামের মধ্যে রয়েছে এবং গিফট নিফটি বা এসজিএক্স নিফটি কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটেরও একটি পজিটিভ ওপেন বা গ্যাপ আপ ওপেনের সিম্বল দিচ্ছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সেই সমস্ত প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত প্যাটার্নের থেকেও একে বেটার স্ট্র্যাটেজি বলাটাই বেশি ভালো। বিশেষ বিশেষ স্ট্র্যাটেজির সাথে সাথে বিশেষ কিছু স্টকের যে রিফ্লেকশন, এই স্ট্র্যাটেজি তার মধ্যে কীরকমভাবে দেখা যাচ্ছে সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি তোমরা দেখো, দেখার পরে অবশ্যই ভালো লাগবে এবং এখান থেকে কিছুটা শিখতে পারবে। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে এবং কিছুটা শিখতে পারো তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে ভিডিওটিকে তাদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তৎক্ষণাৎ তোমরা এটি ভিডিওটি দেখে সেখান থেকে জানতে বা শিখতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে দিই, যেটা আমি প্রথমেই বলছিলাম, যে আমি বিশেষ কিছু প্যাটার্ন বা স্ট্র্যাটেজি আলোচনা করার জন্য কয়েকটি স্টক বেছে নিয়েছি, যে স্টকগুলোর মধ্যে কিন্তু এই স্ট্র্যাটেজি খুব ভালোভাবে রিফ্লেক্ট হচ্ছে। এই স্টক বেছে নেওয়ার কারণ আর কিছুই নয়, কোনোভাবেই কোনো রকম রেকমেন্ডেশন নয়, কোনো আমার বলে দেওয়া প্রাইসের ওপরে তোমরা বা স্টকের নামের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা বিশ্লেষণ করো এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপর ট্রেড বা ইনভেস্টমেন্টের মধ্যে কোনো বড় পদক্ষেপ নিতে পারো। ট্রেডার্স, এবারে আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায় এবং তোমাদের সাথে ল্যাপটপ স্ক্রিন শেয়ার করে দেখাবো যে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি রয়েছে। একদম লাস্ট ট্রেডিং সেশনে মার্কেটে একটি ইনডিসিশন ক্যান্ডেলের ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই ধরনের ইনডিসিশন ক্যান্ডেল যেখানে কোনো ডিসিশন মেকিং হয় না, বুলিশ মানে বুল এবং বেয়ারদের একটা ভীষণ লেভেলের ফাইট চলে এবং যার ফলে এরকম একটি ক্যান্ডেল তৈরি হয়। এই ধরনের ক্যান্ডেল যখন প্রাইসের মোমেন্টামের ঠিক ওপরের দিকে তৈরি হয় তখন কিন্তু একটু ভয়ের সঞ্চার হয়, কারণ অনেক সময় এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে পরবর্তী যে সমস্ত ট্রেডিং সেশনগুলোতে মার্কেটে একটি কারেকশান, ভালো রকমের কারেকশান লক্ষ্য করা যায়। এবং যদি কোনো রকমভাবে এই কারেকশান লক্ষ্য করা যায় তাহলে প্রথম রেজিস্ট্যান্স কিন্তু আমাদের 24,000-এর যে রাউন্ড ফিগার সেটি অবশ্যই রয়েছে। এরপরে রয়েছে 23,600 রাউন্ড ফিগার এবং তারপরে রয়েছে 23,100 রাউন্ড ফিগার। এখন কতটা পর্যন্ত মার্কেট নিচে নেমে এসে সেখান থেকে রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসাবে ব্যবহার করে পুনরায় উপরে যাবে সেটা তো সম্পূর্ণ সময়ের অপেক্ষা। তবে এখনও পর্যন্ত যেমনটা আমি আগে বললাম, যে মুহূর্তে ভিডিও আমি রেকর্ড করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, গ্লোবাল মার্কেট ইন্ডিসেস কিন্তু যথেষ্ট পজিটিভ এবং গিফট নিফটি কিন্তু আমাদের লাইভ মার্কেটেও একটি গ্যাপ আপ ওপেনিংয়ের সিন্ডিক দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেগুলো মূলত রিভার্সাল ব্রেকআউট, মাল্টি ইয়ার ব্রেকআউট এবং 44 MA-তে সাপোর্ট নেওয়া কোনো একটি স্টক। এই প্রত্যেকটি স্ট্র্যাটেজি তোমাদের সাথে বিশ্লেষণ করার জন্য আমাকে প্রত্যেকটি ক্ষেত্রে একটি করে স্টক বেছে নিতে হয়েছে যেগুলো এই স্ট্র্যাটেজিকে স্যাটিসফাই করছে বা ফুলফিল করছে। এবং এটাও ঠিক যে ব্রেকআউটের ক্ষেত্রে মাল্টি ইয়ার ব্রেকআউট বা রিভার্সাল ব্রেকআউট যাই হোক না কেন, দুটি ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বড় ফ্রেমওয়ার্কের মধ্যে দেখতে হবে। অর্থাৎ মাল্টি ইয়ার ব্রেকআউট বা রিভার্সাল ব্রেকআউট আমরা কিন্তু মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব। আর তার সাথে সাথে এটাও দেখব যে ওই স্টকগুলো যদি আমরা ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি তাহলে তাদের মধ্যে খুব ভালোভাবে একটি ভলিউম জেনারেট হচ্ছে বলেই তারা মাল্টি ইয়ার ব্রেকআউটের দিকে যাচ্ছে বা মাল্টি ইয়ার ব্রেকআউট করে ফেলছে বা রিভার্সাল ব্রেকআউট করে ফেলছে।
এই ভলিউম জেনারেশনের ফলেও কিন্তু যদি ডে ফ্রেমওয়ার্কের মধ্যেও আমরা এই স্টকগুলোকে দেখি তাহলে তাদের ক্যান্ডেল প্যাটার্নও আমরা দেখব যে খুব হেলদি বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন। কোনো ক্যান্ডেল আবার মারুবিজু টাইপেরও ক্যান্ডেল তৈরি করেছে, যেটিকে 100% বুলিশ ক্যান্ডেল হিসাবেই আমরা সাধারণত টেকনিক্যাল ভাষায় চিনে থাকি। তো দেরি না করে এবারে আমরা দেখে নিই আমাদের প্রথম স্টক, সেটি হচ্ছে যদি আমরা লাক্স ইন্ডাস্ট্রিজকে দেখি তাহলে লাক্স ইন্ডাস্ট্রিজের মধ্যে আমরা প্রথমে যেটি করব সেটি একটি মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে একবার চলে যাব। সবসময় এই ধরনের ব্রেকআউটগুলো, যেহেতু এটি একটি রিভার্সাল ব্রেকআউট, আমরা বড় ফ্রেমওয়ার্কের মধ্যে এটিকে দেখার চেষ্টা করব। যদি ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটি ছিল সেটিকে কিন্তু এখন রেসপেক্ট করছে, সেখান ক্রস করার প্রচণ্ড রূপে একটি প্রবণতা দেখা যাচ্ছে এবং নিচে যথেষ্ট ভালো ভলিউমের জেনারেশন হচ্ছে। এই স্টকেরও যদি ভালো করে একটু খেয়াল করে দেখি তাহলে এই স্টক ধীরে ধীরে এর যে পরবর্তী রেজিস্ট্যান্স পয়েন্ট সেখানে পৌঁছাতে সময় তো অবশ্যই নেবে, কারণ এটি মাল্টি ইয়ার ব্রেকআউটের ক্ষেত্রে রিভার্সাল ব্রেকআউট দিচ্ছে, এই জন্য এই স্টক কিছুটা সময় নেয়। এই ধরনের স্টক সাধারণত সময় নেয়, কিন্তু যখন এই স্টক চলতে শুরু করে এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে আমি এর আগেও অনেকবার আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই স্টক ধরনের প্যাটার্ন বা এই ধরনের স্ট্র্যাটেজি খুব ফ্রুটফুল হয়, কিন্তু একটু শর্ট টার্মের জন্য। এবং এখানে যদি ফলো করে দেখি যে প্রথম রেজিস্ট্যান্স যেটি রয়েছে ইমিডিয়েট, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে, এবং পরবর্তী যে রেজিস্ট্যান্স সেটি রয়েছে এখানে, এবং তার পরবর্তীতে আমরা একদম যে অল টাইম হাই, সেই অল টাইম হাই লক্ষ্য করতে পারছি। এখন এই স্টকটিকেই যেমন আমি বললাম, যদি আমি ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি, যেহেতু এখানে মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে ভালো ভলিউম জেনারেট হচ্ছে, সুতরাং এটিকে যদি আমি একবার ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি তাহলে কিন্তু আমি একইভাবে এই ক্যান্ডেলটিকে, পার্টিকুলার এই ডে ক্যান্ডেল যেটি আমাদের লাস্ট ট্রেডিং সেশনে ফরমেশন হয়েছিল, শুধু ক্যান্ডেলের প্যাটার্ন এবং তার সাথে সাথে নিচে ভলিউমের এই কম্বিনেশন দেখে কিন্তু আমরা খুব শর্ট টাইমের জন্য সুইং ট্রেডিংয়ের যে পরিকাঠামো সাধারণত তৈরি থাকে এবং ছোট ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে এখানে কিন্তু একটি ভালো ট্রেড প্ল্যান করার সম্ভাবনা থাকে। কিন্তু সব কিছুই নির্ভর করছে ভালোভাবে বিশ্লেষণ করো নিজেদেরও, এবং তার সাথে সাথে নিজেদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সাথে আলোচনা করে কোনো ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করবে। এর পরবর্তী স্টক যেটি আমি বেছে নিয়েছি সেটিও কিন্তু একটি মাল্টি ইয়ার ব্রেকআউট, এবং সেটি হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া। আমরা যদি ক্যাস্ট্রল ইন্ডিয়ার প্রথমে একবার ডেলি ফ্রেমওয়ার্ক যেহেতু খোলা রয়েছে একবার দেখে নেওয়া যেতেই পারে। এখানেও কিন্তু খুব ভালো একটি ডেলি হেলদি ক্যান্ডেল তৈরি করছে এবং নিচেও কিন্তু খুব সুন্দর ভলিউমের কম্বিনেশন রয়েছে। এক্ষেত্রেও আমরা খুব শর্ট টাইমের জন্য যদি এখানে কোনো ট্রেড প্ল্যান করে থাকি সুইং ট্রেডিংয়ের কথা মাথায় রেখে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের নির্ধারিত যে ছোট ছোট কোয়ান্টিটি রিসিভ করা বা যে যুক্তি আমরা আগেও এর আগে বলে রেখেছি সেগুলো কিন্তু এখান থেকে অ্যাচিভ করা সম্ভব। আবার একইভাবে যদি এটিকে আমরা মাল্টি ইয়ার ব্রেকআউটের যে কীরকম পরিস্থিতি তৈরি করছে সেটিকে দেখে নিই, তাহলে আমরা অবশ্যই এখানে মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে গেলে দেখতে পাবো, দেখো এটি হচ্ছে একটি মান্থলি ফ্রেমওয়ার্কের রেজিস্ট্যান্স জোন, এবং এই রেজিস্ট্যান্স জোনের মধ্যেই কিন্তু অলরেডি ফার্স্ট রেজিস্ট্যান্স ক্রস করে মান্থলি ক্যান্ডেল সেকেন্ড রেজিস্ট্যান্স ক্রস করতে চলেছে। এই ধরনের ক্ষেত্রে আমি সাধারণত অনেকবার এর আগেও দেখেছি, এই ধরনের ক্যান্ডেল তৈরি করার পর ব্রেকআউট দিয়ে কিছুটা ওপরে যাওয়ার পর যখন এই ক্যান্ডেল এই ধরনের রেজিস্ট্যান্স জোনকে সাপোর্ট নেওয়ার জন্য ফিরে আসে এবং রেসপেক্ট করে পুনরায় এখান থেকে সাপোর্ট নিয়ে ওপর দিকে যায়, তখন কিন্তু একদম স্ট্রং ব্রেকআউট যাকে বলে সেটা কিন্তু দেখা যায়। এবং সেটাই বিশেষজ্ঞরা অনেকবার অনেক সময় আমি দেখেছি আমার মেন্টারদের সাথে আলোচনায় ভিডিওতে, যে তারাও কিন্তু এগুলোকে খুব স্ট্রং ব্রেকআউট বলেই চিহ্নিত করে থাকেন। আর আরেকটি জিনিস এখানে লক্ষ্য করার মতো বিষয়, দেখো এই মাল্টি ইয়ার ব্রেকআউটের মধ্যেও কিন্তু এখানে একটি সুন্দর কাফ অ্যান্ড হ্যান্ডেলের রিভার্স প্যাটার্ন তৈরি হয়েছে। দেখো উল্টো দিক থেকে এই হ্যান্ডেল অ্যান্ড দেন ইটস এ কাপ। সো দুটো কনফার্মেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে মাল্টি ইয়ার ব্রেকআউট এবং তার সাথে সাথে একটি হেলদি বুলিশ প্যাটার্ন, যেটিকে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেলের রিভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল হিসেবে চিহ্নিত করি। এই ধরনের কিন্তু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আরেকটি স্টক তোমাদেরকে দেখাচ্ছি, যেটিও কিন্তু একইভাবে মাল্টি ইয়ার ব্রেকআউট এবং সাথে সাথে ডেলি ক্যান্ডেলের ওপরে একটি মোমেন্টাম ব্রেকআউটেরও লক্ষণ দেখা যাচ্ছে। সেই স্টকটি হচ্ছে ONGC। একটি জিনিস তোমাদের কিন্তু এখানে ফলো করার আছে, প্রত্যেকটি স্টকই কিন্তু
অয়েল সেক্টর থেকে দেখানো হচ্ছে। আমরা এই ধরনের যে সেটআপ দেখতে পাচ্ছি বা মাল্টি ইয়ারই বলো কিংবা মোমেন্টামই বলি, যাই বলি না কেন, এগুলো কিন্তু এই মুহূর্তে আমি পুরোপুরি একটি পার্টিকুলার সেক্টরের ওপরেই স্টকগুলোকে দেখছি, কারণ এই সেক্টর এই মুহূর্তে যথেষ্ট বুলিশ এবং প্রত্যেকটা স্টকের মধ্যেও কিন্তু বুলিশ টেন্ডেন্সি দেখা যাচ্ছে। একইভাবে যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ওএনজিসি স্টক দেখি, তাহলে দেখো অল টাইম যে হাই ছিল মাল্টি ইয়ার ব্রেকআউটের লক্ষণ হিসাবে, সেটিকে কিন্তু ব্রেক করার চেষ্টা মান্থলি ক্যান্ডেল করে ফেলেছে এবং ব্রেক করে কিছুটা উপরে যাচ্ছে। একইভাবে এই ধরনের ক্যান্ডেলে কিন্তু সরাসরি এন্ট্রি না নিয়ে কখনো কখনো আমাদেরকে ওয়েট করতে হয়, যেটা ফিরে আসে পুনরায় এই যে সাপোর্ট লেভেল ছিল, অর্থাৎ আগে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটিকে সাপোর্ট লেভেল হিসেবে চিহ্নিত করে এবং সেখানে কিছুটা রিটেস্ট করে প্রাইস যখন পুনরায় আবার ওপর দিকে যাত্রা শুরু করে এবং প্রিভিয়াস হাই ব্রেক করে ওপরে যায়, তখন কিন্তু স্ট্রং ব্রেকআউট হিসাবে সেটিকে চিহ্নিত করা হয়। এবং এই ধরনের স্টকের ক্ষেত্রে যাওয়ার যে সম্ভাবনা, সেটি এই যে ডেপথটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেপথ যতটা রয়েছে, এই ঠিক ব্রেকআউট লেভেল থেকে ওপর দিকে কিন্তু এতটাই এই স্টকের যাওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো আমরা এর আগেও বিভিন্ন সময় মাল্টিবিয়ার ব্রেকআউট স্টকের ক্ষেত্রে বলেছি। একইভাবে যদি এই স্টককে আমি পুনরায় একবার ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখে নিই, তাহলে দেখতে পাবো যে এখানেও একটি ভীষণ রকম ভলিউমের কম্বিনেশন এবং তার সাথে সাথে মারুবুজু ক্যান্ডেল, অর্থাৎ 100% বুলিশ ক্যান্ডেলের একটি ফরমেশন হচ্ছে, নিচে ভলিউম এবং তার সাথে সাথে এই ক্যান্ডেল। সুতরাং এই ধরনের স্টকের ক্ষেত্রেও আমরা কিন্তু ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যেও কোনো একটি নির্দিষ্ট ট্রেড প্ল্যান করতে পারি। কিন্তু একইভাবে এটি আবারও মনে পড়িয়ে দেব যে ট্রেড প্ল্যান করাটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে অ্যাডভাইস নেবে, তারপরে কোনো এন্ট্রি প্ল্যান তৈরি করবে। এরপরে যে আমি স্টক দেখাবো সেটি সম্পূর্ণরূপে ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখাবো এবং সেটি একটি অয়েল সেক্টর থেকে নেওয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বেছে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এখানে 44M এর যে সাপোর্ট তৈরি হচ্ছে সেই স্ট্র্যাটেজিটাকে বিশ্লেষণ করার জন্য। পার্টিকুলার কোনো একটি স্টক না নিলে যে কোনো আলোচনা বিশ্লেষণ করার জন্য সম্ভব হয়ে পড়ে না। লাইভ কোনো স্টক নিয়ে সেখান থেকে তার চার্ট অ্যানালিসিস করলে তবেই আমরা ভালোভাবে সেই ব্যাপারটা স্ট্র্যাটেজি বলি বা কোনো প্যাটার্ন বলি, যাই বলি না কেন, সেগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়। এক্ষেত্রে আইওসি দেখো একটি রাইজিং মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে এবং 44M এর যে কনসেপ্ট সেটি হচ্ছে যে ক্যান্ডেল সাপোর্ট নিচ্ছে সেই ক্যান্ডেলের হাই আমরা আমাদের এন্ট্রি তৈরি করার চিন্তাভাবনা রাখি এবং এর লো সাধারণত আমরা স্টপ লস হিসেবে ব্যবহার করে থাকি। এক্ষেত্রেও তোমাদের ভালোভাবে বিশ্লেষণ করবে, তারপরে কোনো ট্রেড বা ইনভেস্টমেন্টের কথা মাথার মধ্যে আনবে। ট্রেডার্স, আজকের ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের সাথে কয়েকটি স্টকের নাম এবং তাদের মধ্যে কি ধরনের প্রবণতা বা পোটেনশিয়ালিটি তৈরি হচ্ছে এগুলো দেখালাম। তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই স্টকগুলোর মধ্যে আমি কতগুলো প্যাটার্ন অথবা কোনো স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, যেগুলো সাধারণত শর্ট টার্ম স্ট্র্যাটেজি কিংবা সুইং ট্রেড স্ট্র্যাটেজি হিসাবে চিহ্নিত হয়ে থাকে সাধারণত টেকনিক্যাল ভাষায়। এবং এই স্ট্র্যাটেজিগুলো বিশ্লেষণ করার জন্য আমাকে বিশেষভাবে স্টকগুলো বেছে নিতে হয়েছে, কারণ এই স্টকগুলো বেছে না নিলে আমি এদের চার্ট বিশ্লেষণ তোমাদের সাথে করে উঠতে পারবো না, বা এই স্ট্র্যাটেজি বা এই যে প্যাটার্ন সেটিকে সঠিকভাবে আলোচনার মধ্যে আনা যাবে না। সুতরাং এটি একটি পরিষ্কার আলোচনা ভিডিও এবং এর মধ্যে কোনো রকম রেকমেন্ডেশন নেই। আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে বা কোনো স্টক প্রাইসের ওপরে কখনোই তোমরা সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য অবশ্যই আমি বারবার বলে দিচ্ছি, ভিডিওর প্রথমেও বলেছি, শেষেও বলছি, নিজেরা বিশ্লেষণ করো, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তাদের সাথে তাদের বিশ্লেষণের উপর ভিত্তি করে তোমরা কোনো ট্রেড বা প্ল্যান করতে পারো। পুরো ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে এটি সত্যিই একটি ভালো ভিডিও এবং এখান থেকে কিছুটা শেখা যাচ্ছে বা জানতে পারছো এবং তোমরা আস্তে আস্তে স্বাবলম্বীও হতে পারছো, তাহলে অবশ্যই প্লিজ একটি করে লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে যেমন মোটিভেট করে, তার সাথে সাথে ইউটিউবে ভিডিও সার্কুলেট করে অন্যদেরকে দেখতে ও শিখতে সাহায্য করে। আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখারও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই আমি নতুন ভিডিও দেব তৎক্ষণাৎ কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে এবং দেখে সেখান থেকে শিখতে বা জানতে পারবে।
যেহেতু বিভিন্ন ধরনের ইভেন্ট এই মাসের মধ্যে রয়েছে, সবচেয়ে বড় ইভেন্ট তো আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ইউনিয়ন বাজেট, যেটি 23 তারিখে হবে। এবং এই বাজেটকে লক্ষ্য করে বিভিন্ন স্টকের তো একটি মোমেন্টাম আমরা দেখছি, তার সাথে সাথে তাদের কিছু কিছু স্টকের তো কোয়ার্টার রেজাল্ট রয়েছে। তো সব মিলিয়ে মার্কেটের মধ্যে একটি খুব সুন্দর বুল টেন্ডেন্সি দেখা যাচ্ছে, কিন্তু আশঙ্কাও করা হচ্ছে, বারবার বলছি, বিভিন্ন বিশেষজ্ঞ মহলে এই আশঙ্কাও তৈরি হচ্ছে যে মার্কেটে কিন্তু কিছুটা কারেকশান আসবে। সুতরাং কোনোভাবেই তোমরা বেশি কোয়ান্টিটি বা বেশি পরিমাণ ক্যাপিটাল নিয়ে যতই নিজেরা বিশ্লেষণ করো, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ আমি এর আগে এরকম বিভিন্ন সময়ে নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে এগুলো না করাই সবচেয়ে ভালো। ছোট ছোট ডিসিশান নাও, ছোট ছোট ডিসিশনের ফলে ছোট ছোট প্রফিট গেইন করা অনেক বেটার। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।